কোলবা বিচ। আমি সবার মানে প্রথম এলাম গোয়ায় এসে কোনো একটা ঘোরার জায়গায়, সেটা হচ্ছে কোলবা বিচ, এবং এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। ঠিক আমরা ব্যাক করছি কারণ অলরেডি আজকে একটু লেট হয়ে গিয়েছে, আর আকাশের অবস্থা খুব একটা ভালো না। গোয়ায় আসবো আর কিছু বাওয়াল হবে না তা তো হয় না, একদম পুরো ফিল্মি লাইফ হয়ে গেছে আমাদের। রাতুল্লার পকেটে স্কুটির চাবি ছিল, সে চাবি খুঁজে পাচ্ছি না, কোথায় পড়ে গেছে। এখন আমাদের ওটা খুঁজে দেখতে হবে, যদি না পাই জানি না কীভাবে হোটেলে ফিরবো। পুরো ফুল কেস খেয়ে বসে আছি আমরা, এখনও পর্যন্ত চাবি পাইনি। আচ্ছা, यहाँ पे कोई मैकेनिक का दुकान है? গুড মর্নিং সবাই, আমি এখন গোয়াতে রয়েছি। আমরা NCPOR এর গেস্ট হাউসে বসে রয়েছি। এখান থেকে এই যে এই পাশে এই হচ্ছে ভিউ দেখা যায়, মানে একদম ফাটাফাটি এবং অসাধারণ ভিউ। সকালে চা বিস্কুট আর কিছুটা পোহা খেয়ে যখন বেরিয়েছিলাম, তখনও বুঝিনি সেদিন আমাদের কপালে বিপদ লেখা আছে। তখনও আমি এই পুরনো অ্যাবান্ডেন্ট পর্তুগিজদের কলোনিটা দেখছিলাম আর ভাবছিলাম কোনো হরর মুভির প্লট হিসেবে জায়গাটা মন্দ নয়। আপনাদের কি মনে হয়? ওই দেখুন, জানাতেই ভুলে গেছি, আমি সৌম্যব্রত, আর আপনাদের এই চ্যানেল SBDS ব্লগসে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের গোয়া ভ্রমণের দ্বিতীয় দিনের গল্প। আর এখন আমরা চলেছি জাপানিজ গার্ডেনের উদ্দেশ্যে। এই হচ্ছে জাপানিজ গার্ডেন। দেখি জাপানি দেখতে পাই কিনা। তো এখান থেকে পাশে একটা আইল্যান্ডের ভিউ রয়েছে, আমরা সামনে একটা ভিউ দেখতে পাচ্ছি, ভালো জায়গাটা। এবার জানি না এটা দিয়ে, আচ্ছা এই রাস্তাটা হচ্ছে মাঙ্কি বিচের রাস্তা। আমি জানি না জায়গাটা কীরকম, তবে এই মুহূর্তে আমরা রিস্ক নিতে পারছি না, কারণ যখন তখন বৃষ্টিও আসতে পারে এবং স্লিপ খেয়ে পড়ে গেলে আর কিছু করার থাকবে না। আচ্ছা এই পাশটা তো দেখাতেই হয়। এই হচ্ছে মাঙ্কি বিচ। এখানে নামলে আমরা এইরকমই ন্যাচারাল বিচ পাবো। এটা একটা গোয়ার সবচেয়ে ভালো জিনিস, যেটা আমি এখনো অবধি দেখেছি। ভালো লাগছে, মনোরম পরিবেশ এবং অসাধারণ হাওয়া, দারুণ হাওয়া। এপাশে কিছু কাক পক্ষী উড়ছে। আমরা এখানে আর বেশিক্ষণ সময় দিলাম না, কারণ আমরা এবার আস্তে আস্তে পরবর্তী যে গন্তব্যগুলো রয়েছে সেই জায়গাগুলোয় আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এখানে রোদের একটা তাপ বোঝা যাচ্ছে, হয়তো আমাকে সানগ্লাস কিনতে হতে পারে একটু বাদেই, কারণ তা না হলে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। আর ব্যাস, তার নাম হচ্ছে মুরমাগাঁও। এটা হচ্ছে রবীন্দ্র ভবন, বায়না ভাস্কো বলে একটা জায়গা। ভাবা যায় কবিগুরু এখানে এসেও নিজের ছাপ ছেড়ে গেছে। রবীন্দ্র ভবন। আর রাস্তার অবস্থা তো হচ্ছে এই তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি। ওয়েলকাম টু কলকাতা, ওয়েলকাম টু শান্তিনিকেতন, ওয়েলকাম টু শান্তিনিকেতন, লাল মাটি একেবারে। এখন আবার রাস্তাটা একটু ভালো হয়েছে। আমরা যাচ্ছি এখন বায়না বিচের উদ্দেশ্যে। বায়না বিচটা দেখে নিয়েই বাদবাকি জায়গাগুলো যাই। বায়না বিচ বলে এই জায়গাটা বিখ্যাত ওয়াটার অ্যাক্টিভিটির জন্য, কিন্তু আমরা যে সময় গেছিলাম সেটা হলো সেপ্টেম্বর, আর যখন তখন জল বেড়ে যাওয়ার সম্ভাবনা, সেই জন্য এই সময় ওয়াটার অ্যাক্টিভিটি বন্ধ থাকে। বাই দ্য ওয়ে, আমরা এই স্কুটিটা হায়ার করে নিয়েছি 500 টাকা পার ডে হিসেবে।
এখানে এটা কমন। প্রায় বেশিরভাগ টুরিস্টরা এখানে স্কুটি হায়ার করে ঘোরার জন্য। তখনও কি জানতাম যে স্কুটি নিয়েই বিপদে পড়তে হবে। আমি তো তখন গোয়া এক্সপ্লোর করতে ব্যস্ত। একটা জিনিস খেয়াল করে দেখলাম, প্রায় বেশিরভাগ এস্টাবলিশমেন্টই পর্তুগিজ স্টাইলে বানানো, যা গোয়াকে অন্যান্য সমুদ্র তীরবর্তী শহরগুলো থেকে আলাদা করে। আর একটা জিনিস চোখে পড়ার মতো ছিল, তা হলো রাস্তার পাশে পাশে চার্চের আধিক্য। আমরা এখন চলেছি কোলভা বিচের উদ্দেশ্যে। মানে বিচের রাস্তা এখানে শুরু হয়ে গিয়েছে, বিচ আর একদম একটু দূরেই। আমরা এখন এসে গেছি কোলভা বিচে। এই যে সঙ্গে রাতুলদা রয়েছে, অনেকক্ষণ ধরে রাতুলদা স্কুটি চালিয়েছে, রাতুলদাও ক্লান্ত এবং আমি স্কুটিতে বসে বসে ক্লান্ত। পেছনে এত জার্কিং হয়েছে, এতটা রাস্তা এসেছি, পা পুরো ধরে গেছে। প্রথমে তো পা ভাঁজ করে রেখেছিলাম, সেখানে পা বেশ ব্যথা হয়েছিল। তারপর রাতুলদা বললো পাটা ছড়িয়ে দিতে সামনে, সেটা করে বসলাম কিছুক্ষণ, তারপর এখন আবার ঠিক হলো। আপনারা জানেন কি, প্রায় 25 কিলোমিটার জুড়ে ছড়িয়ে রয়েছে গোয়ার এই সবচেয়ে দীর্ঘতম কোলভা বিচ। শুধু তাই নয়, এই বিচের ধারেই রয়েছে গোয়ার সবচেয়ে পুরনো ও সাবেকি পর্তুগিজ কলোনি। আসার সময় রাস্তায় দেখা বাংলো বাড়ি বা ম্যানশনগুলোই তার প্রমাণ। আশা করি আপনাদেরও চোখে পড়েছে। নারকেল গাছের সারি ও সাদা বালি দিয়ে মোড়ানো এই সমুদ্রতটটি আরও একটি কারণে বিখ্যাত। সেই ব্যাপারটায় পরে আসছি। যেটা বলার মতো সেটা হলো, এই বিচটা আসলে খুবই পরিষ্কার। গার্ডসরা সবসময় লক্ষ্য রাখে যাতে বিচে কোনো ময়লা বা আবর্জনা না পড়ে থাকে। মারগাঁও স্টেশন থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত এই নির্জন সি বিচটি অবশ্যই ঘুরে যাবেন, দেখবেন ভালো লাগবে। এখানে এসে এই 2-3টে ছবি না তুলে থাকতে পারলাম না। আমরা এখন এসে গেছি কোলভা বিচে। অসাধারণ লাগছে, দারুণ লাগছে, একদম পুরো অন্যরকম, একদম মানে ন্যাচারাল বিচ বলতে যেটা বোঝায় আমি সেরকমই দেখলাম। হ্যাঁ, তবে কিছু জায়গা তো থাকবেই, যেমন এটা সম্ভবত লাইফগার্ডদের, হ্যাঁ লাইফগার্ডদের একটা জায়গা, এগুলো তো রাখতেই হবে। কিন্তু তুলনামূলকভাবে মানে ভিড়টা খুব কম, এবং যেহেতু ভিড়টা কম সেহেতু ভীষণ ভালো লাগছে এই জায়গায় এসে। মানে একেবারে হাতে গুঁড়ে বলে দেওয়া যায় কয়েকজন লোক আছে তো। আচ্ছা, এখানে সার্ফ রেস্কিউ, বাহ, দেখবার মতো জায়গা, দেখবার মতো জায়গা, ভীষণ ভালো জায়গা। এই যে কেন্টাকি থেকে আমরা এখন যাচ্ছি খেতে দুপুরের লাঞ্চ। আমরা এখন এখানেই করব, দেখা যাক কেন্টাকিতে কি পাওয়া যায়। এই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে কেন্টাকি, এবং এই পাশে একটা চায়ের দোকানও রয়েছে। আমরা এটা কি অর্ডার দিয়েছি? সিজলার মিক্সড ফ্রাইড রাইসও চলে এসছে। কোলভাতে এসছি, এসে এখন বসে সিজলার চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস খাচ্ছি, বেশ ভালো লাগছে। জায়গাটা তো দারুণ, দারুণ জায়গা। আচ্ছা, এখন আমরা ব্যাক করছি বাড়ির দিকে, হোটেলের দিকে। হোটেল না, আমাদের গেস্ট হাউসের দিকে। আমরা সরকারি গেস্ট হাউস, ঠিক আছে, সেই দিকে আমরা ব্যাক করছি, কারণ অলরেডি আজকে একটু লেট হয়ে গিয়েছে আর আকাশের অবস্থাও খুব একটা ভালো না। কালকে আরও বেশ কিছু জায়গা যাব, তবে আজকে আমার এই জায়গাটা সত্যি খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। কোলভা বিচ আমি সবার মানে প্রথম এলাম গোয়ায় এসে কোনো একটা ঘোরার জায়গায়, সেটা হচ্ছে কোলভা বিচ, এবং এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, কারণ খুব নিরিবিলি আর ফাঁকার মধ্যে, যেটা আমি পছন্দ করি। যারা আমার দীঘা ব্লগ দেখেছেন তারা আপনারা আশা করি জানেন সেটা। এখন আমরা এখান থেকে স্কুটি নিয়ে আমরা ব্যাক করব, এরপরে হয়তো হোটেলে দেখা হবে।
চাবি গোয়ায় আসবো আর কিছু বাওয়াল হবে না তা তো হয় না, একদম পুরো ফিল্মি লাইফ হয়ে গেছে আমাদের। রাতুল্লার পকেটে স্কুটির চাবি ছিল, সে চাবি খুঁজে পাচ্ছি না, কোথায় পড়ে গেছে। এখন আমাদের এবার খুঁজে দেখতে হবে, যদি না পাই জানি না কীভাবে হোটেলে ফিরবো, মানে গেস্ট হাউসে ফিরবো। এখনও পর্যন্ত চাবি পাওয়া যায়নি, আমরা গরু খোঁজা খুঁজছি, কিন্তু সে আর পাওয়ার নয়। ছোটো একটা চাবি যদি বিচে বালির মধ্যে পড়ে তাহলে তো একেবারেই পাওয়া যাবে না, চোখের সামনে থাকলেও দেখতে পাবো না, আর এখানে পড়লে তবু যদি দেখা যায়, কিন্তু এখানে আমরা কেউ খুঁজে পাচ্ছি না। এবার আমরা জানি না কী করে ফিরবো। স্কুটি রয়েছে, সব রয়েছে, কিন্তু ফেরার অবকাশ নেই। এবার দেখি যদি লক ভেঙে বা লক পাল্টে নতুন লক লাগিয়ে যদি ফেরা যায়। এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছি না কী করবো, দেখা যাক কী করা যায়। পুরো ফুল কেস খেয়ে বসে আছি আমরা, এখনও পর্যন্ত চাবি পাইনি। এখন দেখা যাক, এখানে বললো এই পাশে একটা মেকানিকের দোকান আছে, এই পাশে একটা দোকান থেকে একজন ভদ্রলোক আমাদেরকে হেল্প করে বললেন যে এই পাশে মেকানিকের দোকান আছে। আমরা সেই মেকানিকের দোকানে গিয়ে দেখব যে সেখান থেকে আমরা চাবিটা পাল্টানো যায় কি না। তাতে যাই লাগুক, যতটাই লাগুক, সে নয় লাগলো, কিন্তু অ্যাটলিস্ট চাবিটা পাল্টে আমরা হোটেলে যেতে পারবো। এখনও পর্যন্ত জানি না কোথায় কী পাবো না পাবো, আমি তাও এখানে জিজ্ঞেস করছি। अच्छा यहाँ पे कोई मैकेनिक का दुकान है? कैसा गाड़ी का? गाड़ी के मैकेनिक का दुकान? आगे है। थैंक यू सो मच। দেখা যাক, আমরা যদি মেকানিকের দোকানটা খোলা পাই এবং মেকানিককে যদি ধরে এনে যদি লকটা পাল্টানো যায় তো তাহলে ভালো হবে, না হলে এখানেই থাকতে হবে আজকে, কিছু করার নেই। नामटा की डियो, होंडा डियो स्कूटी होगा? होंडा डियो है भैया, इनका क्या करने का है? नया डालेगा या बनाएगा? तो चाबी नहीं, चाबी तो बनेगा। आप नया डाल दो, बस। जो भी जल्दी हो और जो भी ठीक लगे। जो भी जल्दी हो, जो भी ठीक लगे। আচ্ছা, দোকানে গিয়ে কথা হয়েছে, সেখানে আমাদেরকে স্কুটিটা নিয়ে যেতে বলেছে, নিয়ে গিয়ে বলেছে যে দেখবে কতটা কি মেরামত করার দরকার বা কতটা কি চাবি পাল্টানো যায় কি না যায়, সেই হিসেবে সেই রকম খরচ হবে। আশা করি একটা কিছু করা যাবে, দেখা যাক কতদূর কী করতে পারি আমরা। আমাদের এখন স্কুটিটা হাঁটিয়ে এই পাশে নিয়ে আসতে হবে। এই যা একটা ভয়ানক কাণ্ড হয়ে গেছে, সেটা হচ্ছে চাবি হারিয়ে গেছিলো, এখন সেই গাড়িকে এরমভাবে ঠেলতে ঠেলতে আনতে হচ্ছে। আমরা এখন মেকানিকের দোকানে যাচ্ছি, রাতুলদা গাড়ি ঠেলতে ঠেলতে আসছে, এবার চাবিটা পাল্টে এখান থেকে যেতে হবে। মেকানিকের দোকান এই পাশে, রাস্তার ডান দিকে। চলো দেখি, দেখা যাক। ভাগ্যিস হ্যান্ডেলটা লক করেনি রাতুলদা, যার জন্য গাড়িটাকে ঠেলে আনতে পারছে, নাহলে সেটাও হয়তো করা যেত না। এখন লক পাল্টানোর পর্ব চলছে, প্রস্তুতি পর্ব চলছে। এবার দেখা যাক কতক্ষণে লকটা পাল্টানো যায়। আমরা ভাবলাম এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে হোটেলে যাব, এখন দেখা যাক কতক্ষণে কি হয় না হয়। এপাশে কিছু জামা কাপড়ের দোকান এরকমভাবে থাকে, যেমন প্রচুর দোকান আছে এখানে। এবার আসি সেই কথাটায় যেটা বলেছিলাম পরে বলবো। যদিও এটা আমি বিশ্বাস করি না, তবুও এই জায়গাটা নাকি ভৌতিক অভিজ্ঞতার জন্য বিখ্যাত, তাও আবার নাকি সেকেলে পর্তুগিজ সাহেব ভূত। এইটা অবশ্য ইন্টারনেটের সোর্স থেকে জানা কথা, কাজেই সত্যতা যাচাই করার কোনো উপায় নেই। আমার মনে হয় স্থানীয় লোকেরা অনেক সময় এই গল্পগুলো রটায়, তবে আমাদের সাথে যা ঘটলো তা ভৌতিক নয়, বরং অদ্ভুত বলা চলে। চাবিটা রাতুলদা প্যান্টের পকেটেই রেখেছিল, আমার সামনে, তাও আবার জিপ লাগানো পকেটে। পকেটটা ফুটোও ছিল না, কিভাবে সম্ভব তা আজও বুঝে উঠতে পারছি না। আপনারাই ভাবুন কি হতে পারে। অনেকক্ষণ পর একটু শান্তিতে বসতে পারলাম। তালা খুঁজতে গেছে, তালা যদি পাওয়া যায় তাহলে সেই তালা রিপ্লেস করা হবে, তা না হলে ডাইরেক্টে চলবে এখন স্কুটি। আমাদের হয়তো ওই ভাস্কো বা কোনো একটা জায়গায় গিয়ে সেখান থেকে আবার লকটা লাগাতে হবে, কারণ লক যদি না পাওয়া যায়
এই লকটা খুলে ফেলে একদম এমনি স্কুটিটা নিয়ে চালাতে হবে। আমরা আপাতত বসে রয়েছি, ওয়েট করছি কতক্ষণে এসে এরা কাজটা শুরু করে, কারণ এখন প্রস্তুতি পর্ব চলছে, কারণ জিনিসটা খুঁজতে গিয়েছে। রাতুল্লাহ এখানে বসে রয়েছে, আমরা দুজনেই আজকে মারাত্মক টেনশনে ছিলাম যে এখান থেকে কি করে কখন কি যাব না যাব। একটা আশা করি কোনো একটা উপায় করা গিয়েছে, এখন দেখা যাক। তো এই ছিল আমার গোয়া ভ্রমণের দ্বিতীয় দিনের গল্প। কেমন লাগছে ভিডিওগুলো, আপনাদের ওপিনিয়ন কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটা আপনার ভালো লেগে থাকলে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলে রাখি, প্লিজ সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রিপশন কিন্তু ফ্রি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই।